বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনি খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেনু। নমস্কার, সম্পিতানু ব্লগসের আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আজ 14ই সেপ্টেম্বর 2025 আর আমি বেরিয়ে পড়েছি কলকাতা থেকে একেবারে কাছে একদিনে ঘুরে আসার জন্য সম্পূর্ণ নতুন অফবিট একটি জায়গার সন্ধান দিতে। আমাকে অনেকেই বলছিলেন যে দিদি একদিনে ঘুরে চলে আসা যাবে অথবা এক রাত থাকা যাবে, কাছাকাছির মধ্যে এমন কিছু জায়গার সন্ধান দিন না। তাই আমরা ঠিক করেছি যে আপনাদেরকে এমন বেশ কিছু জায়গার সন্ধান দেব। সেরকমই একটি অপূর্ব সুন্দর, ঐতিহাসিক প্রসিদ্ধ এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি জায়গার সন্ধান নিয়ে আমরা চলে এসেছি। ঠিকই ধরেছেন, আমরা আজ চলে এসেছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি দেউলটিতে। আজকের ভিডিওতে থাকবে এই দেউলটি ভ্রমণ সম্পর্কে যাবতীয় তথ্য। কিভাবে আসবেন, কি কি দেখবেন, এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে, কত খরচ পড়বে, সব কিছু নিয়ে বিস্তারিত বিবরণ। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবার পর যদি মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4:30 আমরা একটি করে নতুন ভিডিও পোস্ট করে থাকি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজ নতুন দিনের নতুন এক গল্প। কলকাতা থেকে দেউলটি পৌঁছানোর জন্য সবচেয়ে সহজ উপায় হলো হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে নেওয়া। আর তাই সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। স্টেশন ঘড়ি জানান দিচ্ছে সময় হয়েছে 8:19 আর আমাদের উদ্দেশ্য 8:30টার পাঁশকুড়া লোকাল ধরা। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 8:39। আমরা হাওড়া থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, মানে আমরা ধরেছি আজকে 7:50-এর পাঁশকুড়া লোকাল। এটা লেট করেছে, দেরি করে ঢুকেছে, সেজন্যই পেয়েছি। না হলে পরপর ট্রেন আছে এই সময়। 8:30টার একটা পাঁশকুড়া লোকাল ছিল, তারপরে 8:50-এর একটা মিদনাপুর ছিল। যে কোনো একটা ট্রেন ধরে চলে গেলেই হবে। আর এখান থেকে দেউলটি পর্যন্ত রেলপথে দূরত্ব হচ্ছে হাওড়া থেকে 50 কিলোমিটার আর মাঝখানে পড়বে 17খানা স্টেশন। আমাদের ওই 1 ঘন্টা 15 মিনিট মতন টাইম লাগবে। ট্রেন একটু লেট তো চলছে হাওড়া দিয়ে, দেখি কটার সময় গিয়ে পৌঁছই। রেলপথে দেউলটি পৌঁছানোর জন্য হাওড়া থেকে ধরে নিতে পারেন পাঁশকুড়া লোকাল, মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল, বালিচক লোকাল, মেচেদা লোকাল অথবা হলদিয়া লোকাল। হাওড়া থেকে মোটামুটি 20-25 মিনিট অন্তর দেউলটি আসার ট্রেন রয়েছে। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 10:13। আমরা চলে এসেছি দেউলটি স্টেশনে। ট্রেনটা কিন্তু বেশ ভালো এসেছে। আমরা এসেছি দেউলটির 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা পাশে দাঁড়িয়েই রয়েছে, যেহেতু একটা থ্রু ট্রেন যাচ্ছে 4 নম্বর থেকে। এখানে ফুট ওভারব্রিজ রয়েছে, এটা ধরে আমাদেরকে 1 নম্বরে যেতে হবে। ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা দেউলটি ঘোরার জন্য অটো বা টোটো কি আছে দেখি সেটা নেব। চলুন এখন স্টেশনের বাইরের দিকে যাওয়া যাক। দেউলটি স্টেশনে পা দেবার সাথে সাথেই এইরকম একটি স্মৃতিফলক এবং তার সাথে কথাশিল্পীর আবক্ষ মূর্তি দর্শন করে আমরা ফুট ওভারব্রিজের দিকে পা বাড়ালাম।
1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে থেকে বাইরের দিকে আসছি। স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর, একদম অন্যরকম, শান্ত ঠান্ডা। আর এই বাইরের দিকে আসলেই পাশে রাস্তা রয়েছে, এখানে অটো টোটো দেখতে পাচ্ছি না, একটু সামনের দিকে গিয়ে তারপরে ওখান থেকে ধরতে হবে আমাদেরকে গাড়ি। একটা টোটো আসছে এখানে, দেখি যায় কি জিজ্ঞেস করি। আমরা এই টোটোর সাথে কথা বললাম, তো এই ভাই আমাদেরকে বললেন যে দেউলটিতে যতগুলি স্পট রয়েছে সবকটা আমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবেন এবং তারপরে এই স্টেশনে এসে ছেড়ে দেবেন। তো সারাদিন ঘুরতে আমাদের আজকে কত টাকা খরচ হয় আর কি কি স্পট আমরা দেখি সেটা তো দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেনই। তার সাথে এই ভিডিওতেই কিন্তু আমরা দেখিয়ে দেব যে এখানে কোথায় আপনারা এসে থাকতেও পারেন। তাই একদম স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর এখন চলুন টোটোতে উঠে পড়া যাক এবং বেরিয়ে পড়া যাক আজকের দেউলটি ভ্রমণের উদ্দেশ্যে। দেউলটি স্টেশন থেকে বেরিয়ে এখন দেউলটি বাজারের মধ্যে থেকে আমরা যাচ্ছি। সুন্দর বাজার রয়েছে, রাস্তার দুদিকে প্রচুর দোকানপাট। আগে আমরা ব্রেকফাস্ট করব, যেহেতু আমাদের সকালে কিছু খাওয়া হয়নি, ব্রেকফাস্ট করে তারপর আমরা এগোবো। চলে এসেছি ন্যাশনাল হাইওয়ে 16-এর একেবারে পাশে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি আমি লুচি আর আলুর দম। এটা 4টে লুচি, একটা আলুর দম, 50 টাকা পার প্লেট। আর একটা নিয়েছি আমরা কচুরি, 1 প্লেট কচুরি, 4টে কচুরি আছে আর তার সাথে আলুর দম, এটা 60 টাকা পার প্লেট। তবে এই হোটেলটার জায়গাটা এত সুন্দর, এখানে বসে গাড়ি দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসবেন তারা পাঁচলা, উলুবেড়িয়া, বাগনান হয়ে এই ন্যাশনাল হাইওয়ে 16 ধরেই আসবেন এবং আসার পথে রাস্তার উপরে বেশ কিছু ধাবা পাবেন বা হোটেল পাবেন। এই হোটেলটা থেকে চাইলে আপনারা খেতে পারেন, কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশটা আমার ভালো লাগছে। খাবারটা কেমন করেছে এটাই বড় কথা। ভালো করেছে, খুব সুন্দর। আমরা NH 16 ক্রস করছি। NH 16 ক্রস করে সামনে একটা রাস্তা ঢুকে যাচ্ছে সাইডের দিকে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই ভেতরের রাস্তাটাতে আমরা ঢুকে পড়লাম। আমরা একদম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাটা খুব একটা ভালো নয়, তবে একেবারে খারাপও নয়, পিচের রাস্তা, কিছু কিছু জায়গায় একটু ভেঙে গেছে। আর আমরা কিন্তু আজকে শুধুমাত্র শরৎকুঠি দেখে ফিরে যাব না, এই দেউলটিতে দেখার জন্য আরও যে কয়টি স্পট রয়েছে সেগুলিও দেখব। আমার পরামর্শ থাকবে যে আপনারাও যখন দেউলটি আসবেন এই সবকটি জায়গা ঘুরে দেখবেন। যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এত অপূর্ব সুন্দর, জঙ্গল আর সবুজে সবুজ, দুপাশে পুকুর রয়েছে, মাঝে মাঝে ধান ক্ষেত আসছে, মনে হচ্ছে মানে পুরো সবুজের পথ ধরে একদম অজানার উদ্দেশ্যে যাচ্ছি। এবং সত্যি এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছে এটাই যে এরকম প্রকৃতির মধ্যে না থাকলে কারোর কলম থেকে ওই লেভেলের সাহিত্য বেরোতে পারে না। তো সেই জন্যই রাস্তার সৌন্দর্যটাও আপনাদেরকে মানে শেয়ার করতে বাধ্য হলাম। শুধু সেই জায়গাটাকে দেখানো নয়, পুরো এই জায়গাটার স্বাদটা আপনি তখনই পাবেন, ফ্লেভারটা আপনি তখনই পাবেন যখন সম্পূর্ণ জায়গাটিকে এইভাবে আপনি দেখবেন। আমরা চলে এসেছি আমাদের আজকের প্রধান গন্তব্য দেউলটি স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরে শরৎ স্মৃতি মন্দিরে, অর্থাৎ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়িতে, যেটি বর্তমানে শরৎ স্মৃতি মন্দির নামে রয়েছে এই দেউলটিতে। এইখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের 12টি বছর অতিক্রম করেছিলেন এবং এই বাড়ির জমিটি উনি কিনেছিলেন 1919 সালে। তারপর 1921 সালে এখানকার স্থানীয় একজন শ্রমিক গোপাল দাস এই বাড়ি নির্মাণ করেন এবং 1923 সালের 23শে ফেব্রুয়ারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতে চলে আসেন এবং এখানে তার জীবনের 12 বছর অতিক্রম করেন। চলুন এই বাড়ির ভেতরে ঢুকি, আরও অনেক কথা এই বাড়ি সম্পর্কে এবং অনেক ইতিহাস আপনাদের সাথে শেয়ার করে নেব।
এখানে ঢুকেই প্রথমে বাঁদিকে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মূর্তি, যেটি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে 1938 সালে। এবং খুব সুন্দর এই মূর্তিটি পানিত্রা শরৎস্মৃতি গ্রন্থাগারের একটি স্মৃতিসৌধ হিসাবে এখানে রাখা হয়েছে। আপনাদের একটু সমস্যা হতে পারে, কারণ এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেজন্য অডিওতে একটু সমস্যা হতে পারে। অমর কথাশিল্পীর কালজয়ী রচনা যেমন দেবদাস, বৈকুণ্ঠের উইল, দেনা পাওনা, দত্তা এবং নিষ্কৃতি এই শরৎকুঠিতে থাকাকালীন ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এছাড়াও এই শরৎকুঠিতে থাকাকালীন তিনি রামের সুমতি, মহেশ সহ আরও নানান জনপ্রিয় ছোট গল্প রচনা করেন। দোতলা বার্মিজ ধাঁচের এই বাড়িতে শরৎচন্দ্রের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী এবং তাঁর ভাই স্বামী বেদানন্দ বাস করতেন, যিনি বেলুড় মঠের শিষ্য ছিলেন। অপূর্ব এক লগ্নে আমরা এসে দাঁড়িয়েছি এই শরৎকুঠিতে। পরের দিন মানে 15ই সেপ্টেম্বর আমাদের প্রিয় সাহিত্যিকের জন্মের সার্ধশতবার্ষিকী, আর সেই উপলক্ষেই হচ্ছিল এই ছোট অনুষ্ঠানটি। কড়ি বর্গার ছাদ আঁটা এই ছোট্ট ঘরটিতেই একসময় আমাদের প্রিয় সাহিত্যিক বসে তার অমর সৃষ্টিগুলি রচনা করতেন। এই বাড়ির অনতি দূর থেকেই বয়ে যেত রূপনারায়ণ নদী, আর এই জানলা দিয়েই সেই দৃশ্য দেখা যেত। তা দেখেই এখানে বসে সেই অমোঘ শিল্প রচনা হয়েছিল। যদিও নদীটি বর্তমানে বাড়ি থেকে কিছুটা দূরে সরে গেছে, তবে লেখকের প্রিয় ব্যবহৃত জিনিসপত্রগুলি এখনো পর্যন্ত বড়ই সযত্নে রাখা রয়েছে এই শরৎকুঠিতে। শুধু তাই নয়, প্রাক স্বাধীনতার সময়ে এই বাড়িতে পা পড়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন, বিপিন বিহারী গাঙ্গুলি সহ প্রমুখ দেশপ্রেমিকের। এইখানে রাধাকৃষ্ণের যে যুগল মূর্তিটি দেখছেন, এটি আসলে চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। ব্রিটিশ শাসনের হাতে গ্রেপ্তারির সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে উনি এই ঠাকুর দান করে গিয়েছিলেন, যাকে এখনও নিত্য পুজো করা হয় এই বাড়িতে। দাঁড়িয়ে আছি শরৎকুঠির পিছনে ধানের গোলাতে। এটি ছিল সেই সময়ে এই বাসস্থানের ধানের গোলা, এবং ঠিক তার পাশে ছিল মাটির রান্নাঘর। এই মাটির রান্নাঘর এবং এই বাড়ির কিছুটা অংশ 1978-এর বন্যাতে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং তারপরে 2001 সালে সরকার কর্তৃক এটিকে পাকা করে দেওয়া হয়, এবং 2009 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের আওতায় এটিকে আনা হয় এবং সংস্কার করে এটিকে মিউজিয়াম হিসাবে পর্যটকদের জন্য একটি দ্রষ্টব্য স্থান হিসাবে খুলে দেওয়া হয়। এই বাড়ির পরিবেশ কিন্তু অপূর্ব সুন্দর, আর বাড়ির পিছনে এই যে বাঁশ গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের হাতে পোঁতা বাঁশ গাছ, এবং উনি এই জায়গাটি প্রথমে কিনেছিলেন যেটা 1100 টাকার বিনিময়ে। তার সাথে কিন্তু পরে এই সামনে যে পুকুরটি দেখলেন, সেই পুকুর এবং এই বাঁশ বাগানটি এবং ধান ক্ষেতটিও সংযুক্ত করা হয়। এরপর আমরা যাব এই বাড়ির দ্বিতীয় তলায়। আমরা আজকে এমন একটা দিনে এখানে এসেছি যে আগামীকাল মানে 15ই সেপ্টেম্বর কিন্তু কথা সাহিত্যিকের জন্মদিন, আর সেই উপলক্ষেই এই নিচে অনুষ্ঠানটি হচ্ছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি এই বিল্ডিংয়ের দোতলা করিডোরে। দুটো জায়গাতেই মানে একতলা এবং দোতলাতে বিশাল বড় বড় দুটি বারান্দা রয়েছে, যেটি হলো এই বাড়ির বৈশিষ্ট্য। বারান্দাগুলির তুলনায় ঘরগুলি অপেক্ষাকৃত ছোট, তবে সেই ঘরগুলি কিন্তু সাহিত্য রচনার ক্ষেত্রে একেবারে আদর্শ। তার কারণ ঘরে বসেই শরৎবাবু দেখতে পেতেন রূপনারায়ণ নদী। আগে এই রূপনারায়ণ নদী বয়ে যেত একেবারে শরৎ মন্দিরের বা শরৎ মিউজিয়ামের কাছ থেকে। এখান থেকেও এখন দেখা যাচ্ছে, তবে এখন খানিকটা দূরে সরে গেছে। এই যে বারান্দা, আর বারান্দা থেকে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদের কিছুটা অংশ। ছোটবেলায় শরৎ সমগ্র গিলে খেয়েছিলাম, এবং শরৎ সমগ্রের আমার সবথেকে প্রিয় গল্প ছিল রামের সুমতি। পড়ে পড়ে প্রায় মুখস্থই করে ফেলেছিলাম একরকম। সেই রামের সুমতি গল্পে যে টগর গাছটির উল্লেখ পাওয়া যায়, সেই টগর গাছ আজ এখানে এসে চাক্ষুষ করলাম। ঠিক ধানের গোলার পাশে এই যে টগর গাছ রয়েছে, এই টগর গাছেরই উল্লেখ রয়েছে শরৎচন্দ্রের রামের সুমতি গল্পে। এবং এই রামের সুমতি গল্পেই কার্তিক গণেশ নামে দুই মাছের উল্লেখও পাওয়া যায়। সেই মাছ ছিল একদম এই শরৎ কুটিরে ঢোকার উল্টো দিকে যে পুকুরটি আপনাদেরকে দেখালাম, ওই পুকুরে।
এই বাড়ির দ্বিতলেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার স্ত্রী এবং ভাইয়ের শয়নকক্ষ। দারুণ অনুভূতি হলো এই শরৎ স্মৃতি মন্দিরে এসে। সত্যি এটা একটি মন্দির, টালির চাল দিয়ে আটকানো রয়েছে, অসাধারণ লাগছে। আমরা বেরিয়ে যাচ্ছি শরৎ স্মৃতি মন্দির থেকে। আপনাদেরকে যে পুকুরটির কথা বলেছিলাম, একদম এর উল্টো দিকেই রয়েছে সেই পুকুরটি। এখানে প্রবেশের আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে শান বাঁধানো পুকুর, এবং এখানেই ছিল কার্তিক গণেশ নামে রামের সুমতির সেই বড় বড় মাছগুলি, এবং তাদেরকে উনি ডেকে প্রত্যেক দিন খাবার দিতেন। যাকে ডাকতেন, যার নাম ধরে ডাকতেন, সেই নাকি এসে খাবার খেত, এতটাই পোষ মানা ছিল সেই মাছগুলি। বৃষ্টি পড়ছে এখন। বাড়ির পিছনেই রয়েছে এই 3টি সমাধি ক্ষেত্র। বাঁ দিক থেকে স্বামী বেদানন্দ এবং তার পাশে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি, এবং সামনেরটি ওনার স্ত্রী হিরণময়ী দেবীর সমাধি। শরৎকুঠি থেকে বেরিয়ে আমরা জাস্ট রূপনারায়ণ নদের দিকে যাচ্ছি। যাবার পথে বাঁ দিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু শরৎবাবুর পুকুর, আর চারপাশের এই যে ফাঁকা একটা পার্ক মতন এলাকা, এটি হচ্ছে পিকনিক স্পট। শীতকালে এখানে পিকনিকের জন্য মানুষ ভরে যায়, এবং দাদা বলছেন যে রবিবার বা ছুটির দিন এই রাস্তায় ঢোকা যায় না, এতটাই জ্যাম হয়। সামনে তো শীতকাল আসছে, পুজোর ছুটি আসছে। আপনারা যারা একদিনের জন্য ডে আউটিং বা পিকনিক করতে চাইছেন, তাদের জন্য এটা কিন্তু দারুণ একটা জায়গা। তোমার আলোর বেনু। দাঁড়িয়ে আছি রূপনারায়ণ নদের একেবারে পাশে। অদ্ভুত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখন। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক দুপুর 12:30। ভেবেছিলাম দুপুরবেলা কাঠফাটা রৌদ্রে গরমে কিভাবে আসবো এই ফাঁকা জায়গাটায়, কিন্তু দেখলাম প্রকৃতি দেবী আমার উপরে বেশ প্রসন্ন। তাই আকাশ মেঘলা করে এখন এসেছে বৃষ্টি, আর আমি দাঁড়িয়ে আছি এই অদ্ভুত সুন্দর একটা ল্যান্ডস্কেপের পাশে। সত্যি আমার চোখের সামনে যেন পুরো বাংলাকে দেখতে পাচ্ছি। একদিকে রূপনারায়ণ নদ, আর ঠিক তার উল্টো দিকে সবুজের গালিচায় কতগুলো গরু, বক, এত অদ্ভুত লাগছে। তার মধ্যে বৃষ্টি, সবুজ গাছ, আকাশে মেঘ, একটা কবিতার মতো, একটা সাহিত্যের মতো, একটা উপন্যাসের মতো যেন ছবি দেখতে পাচ্ছি। এরকম জায়গায় দাঁড়িয়েই সাহিত্য সৃষ্টি সম্ভব, এরকম জায়গাতে বসেই বড় বড় উপন্যাস লেখা সম্ভব। আর ঠিক সেই জন্যেই তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেছে নিয়েছিলেন তার বসতভূমি হিসাবে এই স্থানটিকে। রূপনারায়ণ নদের পাশে সামতাবেড় গ্রামে দাঁড়িয়ে আছি। আসলে এই জায়গার নাম কিন্তু আগে ছিল সমতা বা সামাতা, আর এর থেকে অনতি দূরেই পানিত্রাস, মানে যে গ্রামটার মধ্যে থেকে আমরা এলাম, ওই পানিত্রাসে ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দিদির বাড়ি, আর দিদির নাম ছিল অনিলা দেবী। আপনারা নিশ্চয়ই সকলেই এই নামটার সাথে পরিচিত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে ছদ্মনামটি ব্যবহার করতেন, এটি ছিল তার দিদির নাম। আর এই সামাতা গ্রামে শরৎবাবু আসবার পরে এখানে যেমন গরিব দুঃখী মানুষদেরকে উনি সাহায্য করতেন, ঠিক সেরকম উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। প্রচুর মানুষকে উনি চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলেছিলেন। এছাড়াও উনি তখন স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন বিপ্লবীদের সঙ্গে এই বাড়িতে উনি বৈঠক করতেন। তো সেই কারণে স্বাধীনতা সংগ্রামেও ওনার প্রচুর অবদান রয়েছে। তো এই সব কিছুর কারণে এই গ্রামের মানুষেরা ওনাকে খুবই মান্যগণ্য করতেন, এবং তারপর উনি এই গ্রামটির নাম দেন সামতাবেড়, এবং সেই নামটি এখনো অবধি রয়ে গেছে। আর এই সামতাবেড় গ্রাম যে কত সুন্দর, কত স্নিগ্ধ, কত সবুজ, কতটা মানে শরৎবাবু নিজে মিশে আছেন এই গ্রামের আকাশে বাতাসে, সেটা চারিদিকে তাকালেই খুব স্পষ্টভাবে বোঝা যায়। কথা সাহিত্যিকের উল্লেখ পাওয়া যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতেও। কবিগুরু তার সাধারণ মেয়ে কবিতায় লিখছেন, আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা।
তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেম তুমি মহোদশয় বটে, জিতিয়ে দিলে তাকে। আকাশে শরতের মেঘ, আর কানে ভেসে আসছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথের সুর। এরকম অপূর্ব সুন্দর একটি জায়গায় যদি আপনারাও পিকনিক করতে চান, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এই দোকানে। নমস্কার দাদা, আমার দোকানের নাম এসএস কেবিন, আর অমরকথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সামটাবের ওনার বাড়ি। এখানে পিকনিক করতে হলে কারো হাত ধরে প্রথমে আসতে হয় না, আপনি নিজে এসে পিকনিক করতে পারেন। কোনো কিছু যদি দরকার লাগে আমার এখানে এসে বুক করে যাবেন, আপনাদের সব ব্যবস্থা আমরা সুব্যবস্থা করে রাখি। আর আমার দোকানে কী কী পাওয়া যায়, আমার দোকানে আপনার ব্রেকফাস্ট আছে, ডিম টোস্ট, চা, বিস্কুট। দুপুরে যদি অর্ডার দেন ভাত পাবেন। আর হচ্ছে এখানে পিকনিক করার জন্য আপনার স্পট ভাড়া আমরা 1000 টাকা নিই, তার মধ্যে প্যান্ডেল ট্যান্ডেল করে সব ব্যবস্থা থাকে। আমার নাম, ফোন নাম্বার 97 34 93 13 50। দোকানের নাম এসএস কেবিন, আমার নাম আকাশ। নমস্কার। যে রাস্তা দিয়ে আসছিলাম সেই মেন রোডটা ছেড়ে এখন আমরা ডান দিকে যাচ্ছি মদন গোপাল জিউ মন্দিরের দিকে। মেল্লাক নামে একটি গ্রামে এই মন্দিরটি অবস্থিত। যেটা বলছিলাম যে শরৎচন্দ্রবাবুর দিদির বাড়ি পানিত্রাস, ওই পানিত্রাস গ্রামের মধ্যে থেকেই কিন্তু এই রাস্তাটা চলে গেছে। আর শরৎ স্মৃতি মন্দির থেকে আমাদের এখন যেখানে যাচ্ছি মদন গোপাল জিউ মন্দিরের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। আর এই রাস্তায় কিন্তু ঘোরার জন্য টোটোই বেস্ট। এই রাস্তায় টোটো ছাড়া যদি আপনাদের কাছে 2 হুইলার থাকে তাহলে ঠিক আছে, কিন্তু 4 চাকা নিয়ে একটু অসুবিধাই আছে। এই যে রাস্তাটা বোধহয় এখানে শেষ হয়ে যাচ্ছে, আর এই মন্দিরে আমরা চলে এলাম। বাহ, এখন আমরা চলে এসেছি এই দেউলটিতে। প্রায় 300 বছরের পুরানো একটি প্রসিদ্ধ আটচালা মন্দির মদন গোপাল জিউ মন্দিরে। আমার সামনেই রয়েছে এই মন্দিরটি। দারুণ সুন্দর আটচালার একটি মন্দির, এবং এই মন্দির হাওড়া জেলার মধ্যে প্রাচীনতম ইট নির্মিত মন্দির এবং পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত একটি আটচালা মন্দির। 1651 সালে মঙ্গলঘাট পরগনার জমিদার মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী এই ত্রিখণ্ডিত মন্দিরটি প্রবেশ পথসহ নির্মাণ করেন। কিন্তু বর্তমানে এটি পশ্চিমবঙ্গ রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আছে এবং এটিকে সংস্কার করা হয়, নিত্য পুজো এখানে হয়। আজকে 12টা পর্যন্ত মন্দিরটি খোলা ছিল, পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছেন, সেজন্য গর্ভগৃহটি দেখাতে পারছি না। গর্ভগৃহতে একটি মদন গোপালের এবং একটি রাধার মূর্তি রয়েছে, মানে স্থানীয় মানুষেরা এটিকে রাধাকৃষ্ণ মন্দিরও বলে থাকেন। টেরাকোটার দারুণ সুন্দর কাজ রয়েছে। আর এই যে 3টি প্রবেশপথ রয়েছে এখানে, এই প্রবেশপথের গায়ে যদি আপনারা লক্ষ্য করেন এখানেও কিন্তু নানান রকম সুন্দর কারুকার্য, নিখুঁত কারুকার্য করা রয়েছে। আর একদম মন্দিরের সামনে এইখানে যদি দেখেন ছোট্ট একটি গরুর মূর্তি রয়েছে। গরুর মূর্তিটি একদম রাধাকৃষ্ণের দিকে মুখ করে প্রণামরত অবস্থায় রয়েছে। আর পুরো মন্দিরের গায়ে একদম বিষ্ণুপুরে যেরকম ধরনের মন্দির আমরা দেখেছি ওই ধরনের মন্দিরের কাজ। মন্দিরের ওপরে ওঠা যায়, মন্দিরের ওপরে উঠতে গেলে ডান দিক দিয়ে জুতো খুলে উঠতে হবে। এখন তো বৃষ্টি পড়ছে আর গর্ভগৃহও বন্ধ, তাও আমি চেষ্টা করছি যতটা সম্ভব এই মন্দিরটি দেখানোর। আমার পরামর্শ থাকবে যদি আপনারা দেউলটি ভ্রমণে আসেন অবশ্যই এই মন্দিরটিকে আপনাদের ভ্রমণ তালিকায় অন্তর্ভুক্ত করে নেবেন। এখন আমরা এসেছি শরৎবাবুর বাড়ি থেকে ওই কিলোমিটার খানেক দূরে ভৌমিক নার্সারি নামে একটা জায়গায়। পানিত্রাসের নিমতলা অঞ্চলে অবস্থিত এই ভৌমিক নার্সারির ভিতরে ঢুকেই সামনে এই রকম একটা দৃশ্য। নার্সারিটা একটু ঘুরে দেখি, আপনাদেরকে দেখাই কেমন লাগে। এটা একটা ইউনিক জায়গা, মানে এই জায়গাতে এসে, দেউলটিতে এসে এই রকম নার্সারিতে ভ্রমণ করতে আমি দেখিনি সচরাচর কাউকে। তো আমাদের যিনি টোটোর ভাই রয়েছেন উনি নিয়ে আসলেন এই নার্সারিতে। বেশ ভালো, কিন্তু ঢুকে প্রথম ইমপ্রেশন খুব ভালো। আপনারা যারা গাছপালা ভালোবাসেন, ফুল গাছ ভালোবাসেন স্পেশালি, তারা কিন্তু এই নার্সারিতে আসতে পারেন, কারণ এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। আপনারা পছন্দ মতো কিনে বাড়িতে নিয়েও যেতে পারবেন। প্রচুর গাছের চাষ হয়েছে, মানে ছোট ছোট করে প্রচুর গাছের চাষ করেছেন। শীতকালে আসলে আমার মনে হয় এই জায়গাটা পুরো ফুলে ভরে থাকে। এখন বর্ষাকাল বলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু শীতকালে যখন আপনারা আসবেন, বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে শীতকালে আসার জন্য বেস্ট। তবে বর্ষাকালে আসলে একটা কি, এই যে চারিদিকে ঘন সবুজ জঙ্গল, একদম ধান ক্ষেতগুলো সবুজ দেখা যায় বৃষ্টিটা
এরকম পাওয়া যায়। এটার আবার একটা আলাদা রোম্যান্টিসিজম রয়েছে। তবে নার্সারিটা কিন্তু বেশ ভালো লাগছে আমার। নার্সারির পাশেই একটা পুকুর রয়েছে আর চারিদিকে এরকম বাহারি গাছ। এরপর আমরা দেখে নিলাম এই অঞ্চলের সবচেয়ে বড় বিদ্যালয় পানিত্রাস উচ্চ বিদ্যালয় এবং তার সাথেই সংলগ্ন শরৎ স্মৃতি গ্রন্থাগার বা শরৎ লাইব্রেরি। এই স্কুল সংলগ্নই রয়েছে একটি বিরাট মাঠ। আপনাদেরকে বলেছিলাম যে এই দেউলটি গ্রামে থাকার জন্য যে সমস্ত ভালো ব্যবস্থা রয়েছে তারও সন্ধান দেব। তারই সবথেকে ভালো একটি জায়গাতে চলে এসেছি, অর্থাৎ এই দেউলটিতে যদি আপনারা এসে একটি রাত কাটাতে চান সেক্ষেত্রে আমার মনে হয় এর চেয়ে ভালো অপশান আর হতে পারে না দেউলটির নিরালা রিসর্ট। এই রিসর্টটির কথা শুনেছিলাম, ছবি দেখেছিলাম, কিন্তু এখানে এসে মন ভরে গেল। বিরাট বড় এলাকা নিয়ে এই রিসর্টটি এবং প্রথমেই আমি ঢুকে যেখানে এলাম দুর্দান্ত একটা সুইমিং পুল। মানে আমার তো পুলটা দেখে এত লোভ লাগছে, মনে হচ্ছে যে কেন একটা রাত এখানে স্টে করলাম না। যাই হোক, এখন আমাদের হাতে সময়ের অভাব রয়েছে, আমরা তো আজকেই ফিরে যাচ্ছি, কিন্তু আপনাদেরকেই সন্ধানটা দিয়ে দিলাম। যদি আপনারা আসেন এখানে বা যদি একটা দারুণ উইকেন্ড স্পেন্ড করতে চান সেক্ষেত্রেও এরকম একটা জায়গায় এসে কিন্তু থাকতেই পারেন। দীঘা, মন্দারমণি এইসব জায়গাগুলোকেই আমরা বেশি প্রেফার করি। তবে নিজেদের গাড়িতে চলে আসতে পারেন, হাওড়া থেকে ট্রেনে চলে আসতে পারেন, কমিউনিকেশনের কোনো অসুবিধা নেই। এরকম একটা জায়গায় যদি এসে একটা রাত কাটান তাহলে কিন্তু দুর্দান্ত একটা উইকেন্ড স্পেন্ড হবে। এখানে এক রাত থাকলেন, এখান থেকে ঘুরে আসলেন শরৎবাবুর বাড়ি বা বাকি যে সমস্ত স্পটসগুলো আমরা দেখলাম, তাহলে কিন্তু আপনাদের ছুটি পুরো জমে যাবে। এখন দাঁড়িয়ে আছি এই নিরালা রিসর্টের দারুণ সুন্দর গার্ডেন এরিয়াতে। এখানে এসে আমি মানে পুরো ওভারওয়েলমড হয়ে গেছি। সত্যি এতটা এক্সপেক্ট করিনি, এত সুন্দর একটা প্রপার্টি যে এরকম জায়গায় পাবো, সত্যি এটা দেখেও ভালো লাগছে। আপনাদেরকে এখানকার একটা রুম দেখিয়ে দেব, তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটা মানে স্ট্যান্ডার্ডটা ঠিক কীরকম। এখানে কিন্তু ডাবল বেডরুম শুরু হচ্ছে 2200 টাকা থেকে। সিজন অফ সিজন অনুযায়ী আপনারা একটু ফোন করে বার্গেনিং করে নেবেন। আর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি একটা কটেজ স্টাইলের রুম, মানে আপনারা যদি একদম সেপারেট থাকতে চান। এটা হচ্ছে 6 বেডেড কটেজ একটা, মানে এই যে কটেজের মেইন দরজা দিয়ে আমি ঢুকলাম, ডান দিকে একটা বেডরুম রয়েছে, ঢুকেই একদম ডান দিকে দুটো মাস্টার বেডরুম রয়েছে, তার মধ্যে এইটা হচ্ছে একটা বেডরুম। দেখুন যথেষ্ট বড়, যথেষ্ট স্পেসিয়াস, 3 জন এখানে আরামসে থাকতে পারবেন, মানে 3 বেডেড একটা রুম এটা। এই রুমের সাথে অ্যাটাচ রয়েছে এই বাথরুম, দেখে নিন। এখান থেকে বেরিয়ে এখানে ছোট্ট একটা খাওয়া দাওয়া করার মতো টেবিল চেয়ার দিয়ে দেওয়া রয়েছে। আর তারপরের এই পাশে বাঁদিকের প্যাসেজটা দিয়ে চলে এলে এখানে রয়েছে আরও একটা মাস্টার বেডরুম। এই যে এটা হচ্ছে আর একটা 3 বেডেড রুম। মানে বুঝতে পারছেন, আপনারা যদি দুটো ফ্যামিলি আসেন সেক্ষেত্রে ওই রুম আর এই রুম দুটো কিন্তু একসাথেই রয়েছে, অথচ একটা প্রাইভেসিও থাকবে। এইখানে 3 জন থাকতে পারবেন। এর সাথে আর একটা অ্যাটাচ বাথরুমও কিন্তু রয়েছে, দুটো বাথরুম, দুটো বেডরুম। এবং এখানে খাওয়া দাওয়া করার জন্য এখানে ছোট্ট একটা প্যাসেজ দেওয়া, এখানে মিনি ফ্রিজ দেওয়া রয়েছে, এখান থেকে সাইড ভিউও রয়েছে, আবার গার্ডেন এরিয়াতে বেরিয়ে যাওয়ার জন্য একটা দরজাও রয়েছে। দারুণ সুন্দর এই কটেজটির ভাড়া আপনাদের 6000 টাকার আশেপাশে পড়বে। 6 জন আপনারা থাকতে পারবেন। সেক্ষেত্রে যদি হিসাব করে দেখেন এরকম সুন্দর একটা কটেজের মাথাপিছু ভাড়া কিন্তু পড়ছে 1000 টাকা করে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে আসতে চান এখানে চোখ বন্ধ করে চলে আসতে পারেন। এত সুন্দর একটা প্রপার্টিতে থাকতে আশা করি আপনাদের ভালোই লাগবে। খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে রয়েছে, সুতরাং সে নিয়েও চিন্তা নেই। বাচ্চা কাচ্চা যদি থাকে তাহলে তারা তো মানে দারুণ ফাটাফাটি আনন্দ করবে। এত বড় এলাকা, গার্ডেন এরিয়া, পার্ক এরিয়া সব রয়েছে, দারুণ লাগবে।
এই প্রপার্টির মধ্যে এখন একটা সুন্দর মানে পন্ড এরিয়া রয়েছে। এই পন্ড এরিয়ার পাশে এইখানে একটা ওয়াচ টাওয়ার করে দেওয়া রয়েছে। এই ওয়াচ টাওয়ারে উঠে আপনারা দিনের বেলা বা সন্ধেবেলা যখন চারপাশটায় আলো জ্বলবে যেমন সুন্দরভাবে দেখতে পারবেন, আবার ওখানে বসেই কিন্তু একটু খাওয়া দাওয়া একটু আর কি পার্টি এরকম করতে পারেন। তবে একটা জিনিস যেটা ভালো লাগছে, চারিদিকে কিন্তু বড় বড় করে বোর্ড দেওয়া রয়েছে অ্যালকোহল স্ট্রিক্টলি প্রোহিবিটেড, মানে ওপেন এরিয়াতে বসে অ্যালকোহল খাওয়া যাবে না, সেটা আপনি যদি খেতে চান ঘরে বসেই করতে হবে। এই নিরালা রিসর্ট ছাড়াও দেউলটিতে থাকার আরও বেশ কয়েকটি অপশন দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এবং বাজেট অনুযায়ী জায়গাতে এসে একটা রাত অথবা দুটো রাত কাটিয়ে যেতে পারেন। ঘড়িতে এখন সময় 3:15। আমরা দেউলটি স্টেশনে যাওয়ার আগে লাঞ্চ করে নিচ্ছি, যেহেতু আজকে লাঞ্চ করা হয়নি। লাঞ্চ করে আমরা স্টেশনে চলে যাব লাঞ্চের জন্য। আমরা এখন এসেছি পঞ্চব্যঞ্জন রেস্টুরেন্টে, রাস্তার একদম ওপরে। ফেরার পথে বাঁদিকে পড়বে এই রেস্টুরেন্টটা। এখানে এখন শুধু বিরিয়ানি পাওয়া যাচ্ছে, সেজন্য চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। 100 টাকা করে পার প্লেট। বিরিয়ানি এসে গেছে, টেস্ট করে একটু দেখি কেমন বিরিয়ানিটা। দেখে কিন্তু ভালো লাগছে। বেশ ভালো, সত্যিই ভালো। আমি ফুড ব্লগারদের মতো অত ভালোভাবে হয়তো বলতে পারি না, কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর, ভালো লাগছে খেতে। খেয়ে নিই, তারপর এখান থেকে সোজা চলে যাব দেউলটি স্টেশন। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক বিকেল 3:45 আর আমরা আবার চলে এসেছি দেউলটি স্টেশনে। এখান থেকে হাওড়া যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে, প্রতি 15-20 মিনিট অন্তর ট্রেন রয়েছে। পাঁশকুড়া লোকাল, খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল, বালিচক লোকাল। তো যেটা পাবো আমরা চলে যাব এখন, যে ট্রেন আছে। আর আজকে সারাদিন আমরা যে ভাইয়ের সাথে ঘুরলাম, নেমে এসো, এই সাইফুল ভাইয়ের সাথেই আজকে সারাদিন আমরা ঘুরলাম। খুব ভালো ছেলে, ধৈর্য ধরে আমাদেরকে ঘুরিয়েছে, নিজে থেকে অনেকগুলো জায়গা আমাদেরকে দেখিয়েছে। তো যদি আপনারা আসেন, ওর সাথে ঘুরতে চান, ওর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। এই সবকটি স্পট ঘুরিয়ে দেউলটি স্টেশন থেকে পিক আপ করবে, আবার দেউলটিতেই এনে ড্রপ করবে। মোটামুটি 800 টাকা মতন ভাড়া পড়বে। যদি অফ সিজনে আসেন, ওর সাথে একটুখানি বার্গেনিং করে নেবেন, তাহলেও একটু কমেও করে দেবে, তাই তো? আর আমাদের চ্যানেলের নাম বললে একটু কনসেশন দেবে। ঠিক আছে, খুব ভালো লাগলো, ভালো থাকবেন, আবার দেখা হবে পরে। ঠিক আছে। কেমন লাগলো আজকে আমাদের দেউলটির গল্প? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন বন্ধু বান্ধব পরিবার পরিজন সকলের সাথে। আর অবশ্যই 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 যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। আর হ্যাঁ, আরেকটা নতুন কথা আপনাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে যারা কমেন্ট করবেন বা কমেন্ট করবেনও না, কমেন্টের পাশে বাঁদিকে স্লাইড করলে দেখবেন হাইপ বলে একটা অপশন দিচ্ছে নতুন ইউটিউবে। যদি চান যে আমাদের ভিডিওটা একটু বেশি দর্শকের কাছে পৌঁছে যাক, সেক্ষেত্রে একটুখানি হাইপ দিয়ে দেবেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। যাই হোক, দেখা হচ্ছে পরের সপ্তাহে পরের শনিবার ঠিক বিকেল 4:30 আরও একটি নতুন ভ্রমণের গল্প নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।